আজকেও পত্রপত্রিকা আছে, ফেনীর থেকে খাল কাটার উদ্বৃত্ত 1 কোটি টাকা টিওনো সাহেব ফেরত পাঠিয়ে দিয়ে। আমরা বলছি আহারে কত সুন্দর টিওনো, কত সৎ। কিন্তু এই প্রশ্নটা আমি করছি না যে 1.5 কোটি টাকার খাল খননের প্রজেক্টে 73 লাখ টাকা উদ্বৃত্ত থাকে কেন? তাহলে বাজেটটা কিভাবে করা হয়েছে, কত টাকার বাজেট করা হয়েছে? এবং বিভিন্ন জায়গা থেকে, ফরিদপুর থেকে দেখলাম টিওনো সাহেবরা, তাহলে সব জায়গায় কি টিওনো যেখান থেকে আসছে না এই টাকাটা, তার মানে হলো যে তারা এই টাকাটা হাফিস করে দিচ্ছে? সেকেন্ড হলো যে প্রকল্পটা যখন তৈরি করা হয় তখন তার মধ্যে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছিল, এখন কেউ কেউ এসে সততা দেখাচ্ছেন হয়তো। এই জায়গাগুলো কি আপনি ধরবেন? আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আমরা বাহবা দিয়েছি, পল্লী বিদ্যুতের যে মিটারের যে দুর্নীতি হয়রানিগুলো, গত পরশুদিন সরকারের 100 দিন যেদিন পূর্ণ হলো সেদিন বলা হয়েছিল যে আমরা পল্লী বিদ্যুতের এই মিটার চার্জটা মাফ করে দিলাম। 87 লক্ষ পরিবার এই মিটারটা ব্যবহার, আপনি এটিকে করে দিলেন, কাউকে দিতে হবে না, কিন্তু তারপর থেকে রেগুলার তাদেরকে এই টাকাটা দিতে হচ্ছে। আপনি দেখবেন বিদ্যুতের ব্যবহারের থেকে অস্বাভাবিক বিল আসছে প্রত্যেকটা পরিবারে। আমি তো এটা নিয়ে কোনো ধরনের কোনো রিয়াকশন দেখছি না। তো এটা যদি চলতে থাকে, সুশাসনের জায়গায় আপনি বলেন, মানুষের 15 বছরের সব থেকে বড় চাওয়াটা রাষ্ট্র তাকে রেসপেক্ট করবে, রাষ্ট্র তাকে শ্রদ্ধা করবে, নাগরিককে তার মর্যাদাটা দেবে। যেভাবে বলা হতো যে বিদ্যুৎ আমি দিয়েছি, চাইলে বিদ্যুৎ বন্ধ করে দিব, এটা মানুষকে আঘাত করেছে। মানুষ সঙ্গে সঙ্গে বলেছে যে এই বিদ্যুৎ আমি টাকা দিয়ে কিনে, আপনি আপনার বাপের বাড়ির থেকে এনে দেন। মানুষের সম্মানটা চায়, কিন্তু আমি তো অনেক জায়গায় সেই সম্মানটা দেখি। দলের কর্মী, প্রশাসন, পুলিশের আচরণ, পুলিশ একটা বড় ডিজাস্টারের ভেতর থেকে তার যে সামনে যে সুযোগটা এসেছে, আপনি কি পুলিশের সেই আচরণটা, পরিবর্তনটা দেখছেন? কালকেও দেখলাম কোথায় যেন ওই যে মোটরসাইকেল আটকে পুলিশ চাঁদা নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি A to Z সব কিছুই কালকেই বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার মেসেজটা দিতে হবে যে আমরা এই জায়গায় কঠোর, আমরা চেষ্টা করছি। সেই কঠোরতার জায়গাটা, বার্তাটা আমাদের এখানে গত নির্বাচনে বিএনপির কর্মীদের ভোটেই কি বিএনপি জিতেছে? না, বহু সাধারণ মানুষ যে একটু নিরাপদে থাকে। একজন নারী ভেবেছে যে আমি যাতে নিরাপদে আমার কর্মস্থলে যেতে পারি, আমি যাতে একটু নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি। সবাই হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের জন্য বিএনপিকে ভোট দেয়নি। সেই জায়গাটার কি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা গ্রুপ, তারা একটা স্বতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে, গড়ে তুলেছে, যাকে খুশি তাকে ধরছে, যাকে খুশি তাকে মারছে। হ্যাঁ, সেই বিশ্ববিদ্যালয় এখনো সেই 15 বছর যারা দুঃশাসন চালিয়েছে তাদের প্রতিনিধিরা আছে, কিন্তু সেই দুঃশাসনের সহযোগী যারা, তাদের বিচার করার দায়িত্ব কি আপনি কোনো ছাত্রকে দেবেন, কোনো সংগঠনকে দেবেন? মানুষ তো ওই জায়গা থেকে বেরোতে চেয়েছিল। বাংলাদেশে একটা, আমি একটু অন্যভাবে বলি, যে একটা ফুল প্যান্ট পরা বিরোধী দল দরকার। যদি আমরা স্বাস্থ্য খাতের অবস্থাটা দেখি, এর থেকে ভয়ানক কোনো চিত্র আমার মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে এইভাবে নেই। বিএনপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করবেন, তাহলেই ঢাকায় পোস্টিং পাবেন। আমরা যেমন রতন, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের নেতা, দলের মহাসচিব, তিনি আজকে একটা বক্তব্য রেখেছেন একটা অনুষ্ঠানে। তিনি সেখানে পরিষ্কার করে বলেছেন যে এই 4-5 মাসে কোনো কিছুই বদলায়নি, একইভাবে ঘুষখোররা ঘুষ খাচ্ছে, ভালো পরিকল্পনাগুলো আগের মতোই আটকে দেয়া হচ্ছে। আমি সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে চেয়েছিলাম, তারেক রহমান ছাড়া আর কারো মধ্যে এই পরিবর্তন ঘটেনি, তিনি সেটা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি নিজেই স্থানীয় সরকার মন্ত্রী এবং আপনাদের দলের হাতেই এই রাষ্ট্রীয় ক্ষমতা, এরপরও যদি ঘুষ আর প্রকল্প বাণিজ্য না থামে, তবে এই ব্যর্থতায় দায় আসলে কার? তিনি আসলে কি বলতে চাইলেন? এবং যেই ধরনের পরিবর্তনের কথা মানুষের মাথায় ছিল জুলাইয়ে, 2 বছর অন্তর্বর্তী সরকার যেভাবে চালিয়ে গেছে, কিন্তু তারপর একটা ব্যাপক আকাঙ্ক্ষার সরকার যখন আসলো, বিএনপি এই সরকার গঠন করলো, 4-5 মাসে সেই সরকারের সবচাইতে অন্যতম প্রভাবশালী মন্ত্রী বলছেন যে কোনো পরিবর্তন তিনি দেখেননি, ঘুষ বাণিজ্য আগের মতোই চলছে। মির্জা ফখরুল দলের একজন, জাতীয়তাবাদী দলের একজন মহাসচিব এবং দায়িত্বশীল মন্ত্রণালয়ের সর্বোচ্চ যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী, উনি যেটা বলেছেন এটা কোনো ক্ষোভ থেকে বলেছেন না, এটা অভিযোগ। উনি তো দায়িত্বশীল, উনি এই অভিযোগটা যদি সত্য হয়ে থাকে, অভিযোগটা কার কাছে করছেন, এটা সমাধানটা কি করবে? আমি তো মনে করি সমাধান কল্পিত। অভিযোগ আকারে কিন্তু বলেন নাই, তিনি বলেছেন আফসোস আকারে, সম্ভবত। মানে বক্তব্যের যে ধরন, যেভাবে তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং যে সুরের যে টোনে তিনি কথা বলছিলেন, যে আফসোস অথবা অসহায়ত্ব। তাহলে আমি এখানে তো আমার প্রশ্ন, যে সরকার, আজকে জাতীয়তাবাদী দল আমাদের সরকার, উনি সর্বোচ্চ মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের পরই তো ওনার অবস্থান। তো উনি অসহায়ত্ব বা অক্ষম
এই কথার মধ্যে দিয়ে তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন ওনার দায়িত্ব এড়াতে পারেন না। এবং আসলে যদি এই ধরনের কোনো ক্ষত সমাজে রাষ্ট্রে নিশ্চয়ই উনি তো অনুধাবন করেছেন না, দেখেছেন মন্ত্রণালয় চালাতে গিয়ে 5 মাসে উনি দেখেছেন যে কি ধরনের মানে এইখানে আবর্জনাই বলবো জমে আছে। তো এখন উনি হয়তো চেষ্টা করছেন বা করবেন, বাট এই 5 মাসে চেষ্টা করতে গিয়ে ওনার অভিজ্ঞতার আলোকে উনি এটা আপনি বলতে পারেন আফসোস। কিন্তু আফসোস করলে তো জাতি তো উনি তো শপথ নিয়েছেন রাগ বিরাগ অনুরাগের ঊর্ধ্বে উঠেই কিন্তু উনি দায়িত্বটা পালন করবেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই স্যারকে যে উনি যেটা বলেছেন এই কথা বলে দিয়ে সমাজের চিত্রটা উনি ফুটে উঠেছেন, বা রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানের মানে অর্গানিক বডিতে যারা যারা যেভাবে জমে আছে, বা উনি যা বলেছেন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, আমরা যদি জনগণ, আমি ওনার দলের মানে ব্যাপারটাকে সত্য কথা বলে ফেলেছেন মুখ দিয়ে। এটা তো সত্য কথা বলেছেন, কিন্তু আমি কিন্তু তাকে বলতে পারবো যে না উনি মিথ্যা কথা বলেছেন, সত্য বলেননি। আপনিও একজন ওই দলের একজন প্রতিনিধি এবং সংসদের একজন সদস্য, আপনি বলবেন, আপনি আবার সাধারণ মানুষও তো, আপনি দিন শেষে সাধারণ মানুষ, এই দেশের নাগরিক, আপনি কি বলবেন যে এই কথা সত্য না? আমি সাধারণ মানুষই বলেছি, মির্জা ফখরুল নিশ্চয় মিথ্যা কথা জাতির সামনে বলেননি। কিন্তু আর পাশাপাশি আমি এটাও বলতে চাই যে মির্জা ফখরুল উনি এমন এক দায়িত্বে আছেন, উনি যদি অসহায়ত্ব অক্ষম হন তার সাধারণ মানুষ যাবে কোথায়? আমার চিত্রটা উনি বলেছেন, নিশ্চয়ই এই চিত্রের যে সমাধান নিশ্চয়ই ওনার মধ্যে আছে, হয়তো করতে গিয়ে ওইখানেও একটা প্রভাব বলয় যেটা উনি অতিক্রান্ত করতে পারছেন না, বা সিন্ডিকেট যদি আমি বলি ওইটা ওই পরিমাণে শক্তিশালী এখনো। আপনি দেখেন ফেসিস্ট চলে গেছে, আমরা কি ফেসিস্ট কয়জন দেশ থেকে চলে গেছে? এই যে ফেসিস্ট হয়েছে 16 বছর কাদেরকে দিয়ে হয়েছে? নিশ্চয়ই অর্গানিক যে বডিতে যারা আছে, যে মানে একটা শরীরের আমার দেহটা ধরুন মাথাটা চলে গেছে, দেহটা তো সব রয়ে গেছে, আর মাথাটা তো ওইখানে বসে মাথা তো ঘুরাচ্ছে, তার তো ওইখানে যে ঘূর্ণিপাকের মতো কুপমন্ডিকতা দিয়ে এই দেশকে আন্ডারস্ট করবার জন্য বা প্রশাসনকে ফেল করবার জন্য ওটা তো ক্রিয়াশীল। ওই ক্রিয়াশীল এর মধ্যে থেকে বেছে বেছে বা এখনো আমরা সম্পূর্ণ আমরা এটাকে জঞ্জালমুক্ত করতে পারিনি। এটা হলো সোজা সাপটা। আমি নাগরিক হিসাবে, পাশাপাশি এই দলের একজন কর্মী হিসাবে আমি কি এটাই বলবো, মির্জা ফখরুলের কথাই যদি সত্য হয় এর থেকে উত্তরণের দায়িত্বটা ওনাকে নিতে হবে। আচ্ছা, পরিষ্কার। ডাক্তার আব্দুল আহাদ, এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করলাম না, যেই মন্তব্য তিনি করেছেন তার প্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য আছে? আসলে আমার কাছে মনে হয় যেটা হচ্ছে আর কি, যে মির্জা ফখরুলের বক্তব্য এবং ঠিক 2 দিন আগে আমাদের ডক্টরদের অর্গানাইজেশন ড্যাবের প্রেসিডেন্ট প্রফেসর হারুন স্যার একটা কথা বলেছিল আর কি, আমাদের হেলথ সেক্টরে দেখেন ইন্টারিম গভর্নমেন্টের আমলে প্রায় 8 থেকে 10 হাজার প্রমোশন হয়েছে, এবং কিছু প্রমোশন তখনও বাকি রয়ে গিয়েছে যারা দীর্ঘ 17 বছর ধরে বঞ্চিত ছিল। তো আমরা রিসেন্টলি 2 দিন আগে একটা গ্যাজেট প্রকাশ হয়, এবং সেখানে যারা আওয়ামী সংগঠনের যারা সচিবের লাইফ মেম্বার তাদের সম্বলিত এরকম তিনি একটা তার নিজের প্রোফাইলে পোস্ট করেছে, তাদের লাইফ মেম্বারশিপ এবং প্রমোশন হয়েছে, যে এটার একটা মানে বড় একটা লিস্ট তার প্রোফাইল থেকে দিয়েছে, এবং লিখেছে যে তাদের প্রমোশনের ব্যাপারে মিনিস্ট্রি যতটা তৎপর ছিল, 17 বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের ব্যাপারে কিন্তু আমরা সেটা দেখি না। তার মানে তিনিও কিন্তু সরকার দলীয় একটা রাজনৈতিক সংগঠনের প্রধান, এবং তিনিও এই অসহায়ত্ব প্রকাশ করলো যে আসলে এখানে হচ্ছেটা কি। তো মির্জা ফখরুল সাহেব এবং ড্যাবের যে প্রেসিডেন্ট প্রফেসর হারুন স্যার, এগুলো আসলে সামষ্টিকগতভাবে আপনারা কি মেসেজটা পান জাতি হিসেবে? আমরা মানে অ্যাজ এ পলিটিশিয়ান না, অ্যাজ এ নাগরিক হিসেবে আমরা কি মেসেজ পাই যে আসলে কি আমরা কোথাও জিম্মি হয়ে আছি? যদি এরকম হয় তাহলে আমাদেরকে গভর্নমেন্ট বলুক যে হ্যাঁ 17 বছর ধরে যেই ফ্যাসিবাদী কাঠামো ছিল সেটা এখনও রয়ে গেছে, আমরা পারছি না, তখন এই দায়টা জনগণ নিয়ে নিবে। আমাদেরকে মানে ডিসক্লোজ করতে হবে অ্যাকচুয়াল সিনারিওটা কি আসলে। আমরা তো সচিবালয়ের ভিতরে মানে সিনারিওটা বুঝতে পারছি না, যারা মিনিস্ট্রি চালায় বা যারা ওই দপ্তরে আছে তারা ডিসক্লোজ করুক জাতির কাছে আসলে ঘটনাটা কি। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে যে দলীয়করণ করা হচ্ছে, এবং এই দলীয়করণের যে একটা ফ্যাক্ট দেখবেন যে এই নির্বাচন সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিসিবি এভরিথিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম বোনাফাইড যারা রাজনৈতিক নেতা ছিল এবং বিভিন্ন পোস্টধারী ছিল সরকার দলীয়, তাদেরকে এনে যে এখানে বসানো হচ্ছে, তাদের চেইন অফ কমান্ডটা কি জুনিয়র যে অফিসাররা আছে তারা কি মানছে কিনা? মানে এই যে বিষয়গুলো আছে একটা কম্বিনেশন হয়ে একটা টিম হিসেবে কাজ করার, মানে এটা টিম বিল্ড আপ না যদি হয় তাহলে আলটিমেটলি কিন্তু এই জনদুর্ভোগ জাতির কাছে জনগণেরই হবে, এটা গভর্নমেন্টের হবে না, যে মিনিস্ট্রির চেয়ারে বসে আছে তারও কিন্তু হবে না, ব্যক্তিগতভাবে যে যার জায়গা থেকে সফল, কিন্তু টিম কম্বিনেশন যদি না থাকে তাহলে কিন্তু পুরো জাতি আমরা জাতি হিসেবে ফেলিওর হয়ে যাব। তো আমরা মনে করি যে আসলে
ফ্যাক্ট যেটা দেখবেন মিজেলস নিয়ে একটা এখানে জাতির সামনে ধোঁয়াশা তৈরি করা হয়েছে। এই গভর্নমেন্ট বলছে যে না, এটা ইন্টারিম গভর্নমেন্ট ভ্যাকসিন কিনে নাই, ইন্টারিম গভর্নমেন্ট ভ্যাকসিন অর্ডার করে নাই, ভ্যাকসিন দেওয়া হয় নাই, এই কারণে এতগুলো মারা যাচ্ছে। আজকেও দেখেছি সিলেটে মারা গিয়েছে, 2 দিন আগেও দেখেছি যে 8 জন মারা গিয়েছে, এবং এই মারা যাওয়ার সংখ্যাটা কিন্তু 1000-এর কাছাকাছি। তাহলে আপনি কি দেখবেন যে এর দায় কি ইন্টারিম গভর্নমেন্টের উপরেই দিয়ে আপনি পার পেয়ে যাবেন? এতদিন ধরে কেন আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না? আপনি দেখবেন যে আমাদের যে প্রবলেমগুলো আছে, আপনি যান আজকে হসপিটালে গিয়ে দেখবেন যে আইসিইউ কোনো বেড নাই, কিন্তু আপনি বলছেন না অ্যাভেলেবল বেড আছে। আপনি রুগী হিসেবে যান, গিয়ে দেখেন প্রোটোকল বাদ দিয়ে সাধারণ জনগণ হিসেবে যান, দেখেন আপনাকে আইসিইউ একটা সিট ম্যানেজ করার জন্য কত কাঠখড়টা পুরাইতে হয়। তো এই যে প্রবলেমগুলো আছে, এগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং ক্লিয়ার করতে হবে জনগণের কাছে মেসেজটা যে আসলে প্রবলেম হ্যাজ। যদি প্রবলেম থাকে, আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যখন বন্যা হয়েছে তখন কিন্তু প্রচুর মানুষ হেল্প করতে এসেছে। যদি প্রবলেম মনে হয় যে হ্যাঁ আমার এখানে আছে, মানুষ কিন্তু প্রবলেমকে অ্যাড্রেস করতে চায়। আচ্ছা, শরীফুজ্জামান শরীফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে বক্তব্য, এটা কি কোনো কোনো সময় আপনার কাছে এই বক্তব্যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে তিনি যেই প্রক্রিয়ায় এই বক্তব্যটা দিলেন, এটা কি তার অসহায়ত্ব নাকি ক্ষোভ নাকি তার এক ধরনের কি বলে অপারগতা, মানে কি প্রকাশ পেয়েছে বলে আপনার মনে? আপনি 3টা বিষয় বলেছেন, আমি 3টারই সমন্বয় দেখি। ব্যর্থতাও আছে, ক্ষোভও আছে, এবং তার মধ্যে এক ধরনের যন্ত্রণার জায়গাও আছে। এবং সরকারের এই যে ব্যর্থতা কারণে যে ড্যামেজটা হয়েছে, তিনি সেই ড্যামেজটা হয়তো কন্ট্রোল করারও চেষ্টা করেছেন। এই যে আমরা আলোচনা করছি এবং সোশ্যাল মিডিয়ায় কোথাও কোথাও বলা হচ্ছে যে দেখছেন সত্য কথাটা তার মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু এই যে ব্যর্থতার যে জায়গাটা, সেখান থেকে আপনি কিন্তু তাকে একটু সেভ করে নিয়ে যেতে পারছেন। মানুষের যে অভিমানগুলো, মানুষের যে ক্ষোভগুলো, যে না পারছে না কিন্তু স্বীকার তো করছে না, স্বীকার যদি করে, যদি আপনি প্রধানমন্ত্রীর পরের অবস্থান, একটু আগে রতন ভাই বললেন যে সরকারের অন্যতম প্রভাবশালী একটা জায়গা আছে স্থানীয় সরকার, সাধারণত দলের যিনি সাধারণ সম্পাদক বা মহাসচিব থাকেন, এই পজিশনটা থাকে, আমরা বেশিরভাগ সময় তাই দেখেছি। তো সেই জায়গায় তাকে দেয়া হয়েছে যে ইউএনওরা কিভাবে দায়িত্ব পালন করবেন, ডিসিরা কিভাবে দায়িত্ব পালন করবেন। এই যে স্থানীয় পর্যায়ে একদম রুট লেভেলের মানুষ, যার সাথে দৈনন্দিন যার সাথে কাজ, সেই জায়গায় তিনি বলছেন যে ঘুষ বাণিজ্য সে আগের মতো। আমি ওই জায়গাটাই বলছিলাম যে যে ড্যামেজটা হচ্ছে, সেই ড্যামেজটা কন্ট্রোল করার উনি চেষ্টা করছেন, কিন্তু তার এই ক্ষোভ বা অভিমান, এটা রাষ্ট্র পরিচালনায় যে ব্যর্থতার জায়গাগুলো, সেই ব্যর্থতার জায়গাগুলোকে আপনি রিফিল করতে পারবেন না। বিএনপির যে খাই খাই রাজনীতি আছে, আপনি 15 বছরের যে বিএনপিকে দেখছেন, আমি সেই বিএনপিকে এখন দেখছি না। আমি বাংলাদেশের কোথাও বিএনপিকে দেখছি না। আমি নয়াপল্টন থেকে যখন আসি তখন একটা অফিস দেখি বিএনপি, আর সারা দেশে বিএনপির সরকারটাকে দেখি। আপনি পলিটিক্যাল যে বিএনপি, যে রাজনৈতিক দলটি, এর বড় কারণটা কি? কারণটা হচ্ছে একটা রাজনৈতিক দল সে যখন ক্ষমতায় থাকে, তার আশপাশে তার যে রাজনৈতিক পেরিফেরিটা থাকে, তারা সরকারকে নানাভাবে সহযোগিতা করে। কিন্তু এই জায়গাটায় আমি অল্প কিছু মানুষের বাইরে খুব বেশি সংখ্যক মানুষকে দেখি না যে সরকারকে যে সহযোগিতাটা করছে, এবং একটা কজ নিয়ে আসা হয় যে 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সুতরাং তাদেরকে উচ্ছেদ করে আমাকে ওই জায়গাটা বসানোর ব্যবস্থা করতে হবে। একটু আগে দেখলাম বরিশালে ড্যাবের একজন নেতার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি পুরো বরিশালের স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছেন। আপনি যদি ব্যাংক পাড়ায় যান, সেখানে গিয়ে শুনবেন জিয়া পরিষদ। আমি গত 15 বছরে বাংলাদেশে মোটামুটি সচেতন নাগরিক হিসাবে আমি জিয়া পরিষদকে কোথাও দেখি, কিন্তু এখন যে সরকারি ব্যাংকগুলো আছে, বদলি পোস্টিং থেকে শুরু করে বহু রকমের কাজের মধ্যে তারা জড়িয়ে পড়েছে। অর্থাৎ এই জায়গায় যে দৃঢ়তাটা থাকা দরকার, মানুষ কালকে পরশুদিন তারপরের দিন আপনার এই ব্যর্থতার জন্য সহানুভূতি এক সময় পর্যন্ত জানাবে, তারপরে আর সহানুভূতিটা জানাবে না। আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনার রোলটা কি। তার যে মিনিস্ট্রি, ওই মিনিস্ট্রির একজন প্রতিমন্ত্রী সম্পর্কে নানা রকমের প্রশ্ন উঠছে, তো মানুষ একটা সময় গিয়ে বলবে যে না, আপনার এই সহানুভূতি তো আমি শুনতে চাই না, আমি অ্যাকশন দেখতে চাই। আপনার যে রাজনৈতিক দলটা, সেই রাজনৈতিক দলটা আপনার সরকারকে কি সহযোগিতা করছে? আমরা জানি যে দীর্ঘদিন একটা সরকার ক্ষমতায় থাকার কারণে, ধারাবাহিকতার কারণে তার প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে, তার একটা বিকল্প ইকোনমিক সিস্টেম সে বিল্ড আপ করেছিল। দেশের ভিতরে বিপুল সংখ্যক মানুষ তাকে নানাভাবে এখনো সহযোগিতা করতে চায়, এগুলো সবই সত্য। কিন্তু আপনাকে দায়িত্ব গ্রহণ করার পর আপনি
সেখান থেকে বের করে আনার জন্য যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছেন এগুলো কি পারফেক্ট? আমাদের এখানে একটা বড় সমালোচনার জায়গা ছিল যে দলীয়করণ। আপনি এখন কি দেখছেন? আমরা এমন মানুষগুলোকে রিহ্যাবিলিটেট করার জন্য আপনার অর্গানাইজেশন আছে, আপনার রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু আপনি কি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এভাবে নিজের লোক বসাতে পারেন? তাহলে পরিবর্তনটা কোথায়? এবং এটা নিয়ে যদি আপনি এসে বলেন যে আমরা পারলাম না, কেন পারলেন না? এই দেশটা এখন কে চালাচ্ছে? দেশটা তো শেখ হাসিনা চালাচ্ছে না, দেশটা তো জামাত ইসলাম চালাচ্ছে না, এনসিপি চালাচ্ছে না। এনসিপি ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল এনসিপি জামাতের ক্ষমতা আমরা দেখেছি, কিন্তু এখন তো 12 ফেব্রুয়ারির পর থেকে তারা তো ক্ষমতায় নাই। তাহলে এইখানে আপনার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আপনি কি যথাযথভাবে পালন করছেন? আপনি প্রায় দেখবেন, আজকেও পত্রপত্রিকা আছে, ফেনী থেকে খাল কাটার উদ্বৃত্ত 1 কোটি টাকা টিওনো সাহেব ফেরত পাঠিয়ে দিয়েছেন। আমরা বলছি আহারে কত সুন্দর টিওনো, কত সৎ। কিন্তু এই প্রশ্নটা আমি করছি না যে 1.5 কোটি টাকার খাল খননের প্রজেক্টে 73 লাখ টাকা উদ্বৃত্ত থাকে কেন? তাহলে বাজেটটা কিভাবে করা হয়েছিল? কত টাকার বাজেট করা হয়েছে? এবং বিভিন্ন জায়গা থেকে, ফরিদপুর থেকে দেখলাম টিওনো সাহেবরা পাঠাচ্ছেন। তাহলে সব জায়গায় কি টিওনো যেখান থেকে আসছে না এই টাকাটা ফেরত, তার মানে হলো যে তারা এই টাকাটা হাফিস করে দিচ্ছে? সেকেন্ড হলো যে প্রকল্পটা যখন তৈরি করা হয় তখন তার মধ্যে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছিল, এখন কেউ কেউ এসে সততা দেখাচ্ছেন হয়তো। এই জায়গাগুলো কি আপনি ধরবেন? আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আমরা বাহবা দিয়েছি, পল্লী বিদ্যুতের যে মিটারের যে দুর্নীতিগুলো, হয়রানিগুলো, গত পরশুদিন সরকারের 100 দিন যেদিন পূর্ণ হলো সেদিন বলা হয়েছিল যে আমরা পল্লী বিদ্যুতের এই মিটার চার্জটা মাফ করে দিলাম। 87 লক্ষ পরিবার এই মিটারটা ব্যবহার করে। আপনি এটিকে করে দিলেন, কাউকে দিতে হবে না, কিন্তু তারপর থেকে রেগুলার তাদেরকে এই টাকাটা দিতে হচ্ছে। আপনি দেখবেন বিদ্যুতের ব্যবহারের থেকে অস্বাভাবিক বিল আসছে প্রত্যেকটা পরিবারের। আমি তো এটা নিয়ে কোনো ধরনের কোনো রিয়াকশন দেখছি না। তো এটা যদি চলতে থাকে, সুশাসনের জায়গায় আপনি বলেন, মানুষের 15 বছরের সব থেকে বড় চাওয়াটা কি ছিল? রাষ্ট্র তাকে রেসপেক্ট করবে, রাষ্ট্র তাকে শ্রদ্ধা করবে, নাগরিককে তার মর্যাদাটা দেবে। যেভাবে বলা হতো যে বিদ্যুৎ আমি দিয়েছি, চাইলে বিদ্যুৎ বন্ধ করে দিব, এটা মানুষকে আঘাত করেছে। মানুষ সঙ্গে সঙ্গে বলেছে যে এই বিদ্যুৎ আমি টাকা দিয়ে কিনে, আপনি আপনার বাপের বাড়ির থেকে এনে দেন না। মানুষের সম্মানটা চায়, কিন্তু আমি তো অনেক জায়গায় সেই সম্মানটা দেখি না। আচ্ছা, দলের কর্মী, প্রশাসন, পুলিশের আচরণ, পুলিশ একটা বড় ডিজাস্টারের ভেতর থেকে তার যে সামনে যে সুযোগটা এসেছে, আপনি কি পুলিশের সেই আচরণটা, পরিবর্তনটা দেখছেন? কালকেও দেখলাম কোথায় যেন ওই যে মোটরসাইকেল আটকে পুলিশ চাঁদা নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আপনি A to Z সব কিছুই কালকেই বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার মেসেজটা দিতে হবে যে আমরা এই জায়গায় কঠোর, আমরা চেষ্টা করছি। সেই কঠোরতার জায়গাটা, বার্তাটা আমাদের এখানে গত নির্বাচনে বিএনপির কর্মীদের ভোটেই কি বিএনপি জিতেছে? না, বহু সাধারণ মানুষ যে একটু নিরাপদে থাকতে চায়। একজন নারী ভেবেছে যে আমি যাতে নিরাপদে আমার কর্মস্থলে যেতে পারি, আমি যাতে একটু নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি। সবাই হেলথ কার্ড ফ্যামিলি কার্ডের জন্য বিএনপিকে ভোট দেয়নি। সেই জায়গাটার কি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা গ্রুপ, তারা একটা স্বতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে, গড়ে তুলেছে। যাকে খুশি তাকে ধরছে, যাকে খুশি তাকে মারছে। হ্যাঁ, সেই বিশ্ববিদ্যালয়ে এখনো সেই 15 বছর যারা দুঃশাসন চালিয়েছে তাদের প্রতিনিধিরা আছে, কিন্তু সেই দুঃশাসনের সহযোগী যারা, তাদের বিচার করার দায়িত্ব কি আপনি কোনো ছাত্রকে দেবেন, কোনো সংগঠনকে দেবেন? মানুষ তো ওই জায়গা থেকে বেরোতে চেয়েছিল। জি জি, পরিষ্কার। কামরুজ্জামান রতন যদি এই বিষয়টা নিয়ে বলেন, যে এই যে ব্যর্থতার কথা তিনি বললেন, এই যে তিনি দলীয়করণের কথা উল্লেখ করেছেন, সুশাসনের অভাবের কথা উল্লেখ করেছেন, যেটা প্রত্যাশা ছিল, মানুষ ব্যাপকভাবে এটা আশা করেছিল এবং তাকিয়েছিল যে একটা সুশৃঙ্খল গভর্নমেন্ট যখন ফর্ম করবে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা হস্তান্তর করে, তখন নিশ্চয়ই বিনিয়োগের পরিস্থিতি এইভাবে হবে, ঘুষ, দুর্নীতি, মানুষের সম্মান, সব জায়গায় এক ধাপ বাংলাদেশ এগোবে। সেই জায়গায় তিনি যে আজকে যেই কথাগুলো তুলেছেন, সেই জায়গায় তিনি আগের সরকারের আমলে কারা প্রকল্প বাণিজ্য করতো সেটা মোটামুটি জানা, প্রচুর নিউজ হয়েছে এবং আমরা সবাই বাংলাদেশ, এই যেমন শরীফ ভাই যেভাবে বলছেন আমরা জানি। এখন গত 5 মাস ধরে এই বাণিজ্যের টাকা কাদের পকেটে যাচ্ছে?
এগুলো কি মানে আপনাদের দলের নেতারাই নিয়ন্ত্রণ করছেন না? মানে এই দলীয় প্রধান, যেখানে এক একটা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে অনেকগুলো ডিপার্টমেন্ট, রিসেন্টলি প্রজ্ঞাপন দেখলাম আমরা। শরীফ ভাই যে চিত্রের কথা বললেন ওটা আমার সাথে অনেক জায়গায় এটা আমার দ্বিমত। কারণ প্র্যাকটিক্যালি জি। আমরা যেটা দেখছি যে বিভিন্ন প্রকল্পে টাকাটা ফেরত যাচ্ছে। এখানে আমার ব্যক্তিগত, আমি যেহেতু এলাকায় উন্নয়নে কাজ করতে হয়, উন্নয়ন যে কোনো প্রকল্পের একটা নির্দিষ্ট সীমা থাকে, এর মধ্যে যদি এই কাজটাকে আমি যদি সাকসেস বা আমি অ্যাকোমোডেট না করতে পারি, ওই টাকাটা অটোমেটিক ফিরে যেত ওই প্রকল্পের, ওই প্রজেক্টের। এইটাই হলো টাকার মানে ডিস্ট্রিবিউশন বা এগুলো তো অনুদানের ব্যাপার, হ্যাঁ, প্রক্রিয়া। তা আমরা দেখেছি যেমন আমাকে বলা হয়েছে এই ডেটের মধ্যে যদি আপনি খরচ করতে না পারেন, তাহলে এই টাকাটা আমাদের ব্যাক করে দিতে, মানে আমাদের দিতে হবে। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এইখানে ওই ইএনও বা ফেরত দিলেও এখানে সাধু হওয়ার কোনো সুযোগ নেই। আবার সে প্রজেক্ট ফেল করেছে কেন, নিশ্চয়ই আমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা প্রজেক্ট বা মানে স্ট্রাকচার এবং আমাদের ডিজাইন করতে করতে কিন্তু একটা সময় লেগে যায়। হয়তো ওই এলাকায় স্থানীয় যে প্রতিনিধি সে ওইভাবে ব্যবহারটা করতে পারেনি। আমাদের এমন এক সময় গিয়েছে, আমি যেমন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় লাস্ট ডেটে রোববার দিন আমার মনে আছে, রোববার দিনের মধ্যে ওই দিন আমাকে প্রকল্পের বা কিছু নাম আমাকে জমা দিতে হবে। তো আমি খুব একই সময় খুব কষ্ট করে এই প্রকল্পটা আমি জমা দিয়েছি। এইটার মধ্যে কারো সাধুবাদ পাওয়ার মানে সুযোগ নেই, বা এই প্রকল্পের মাধ্যমে কে একবারে মানে চুরি করেছে এইটা আমি বলতে পারবো না। তিনি সেই কথা বলেন নাই। তিনি বলেছেন যে সারা বাংলাদেশে এরকম 2-3টে এক্সাম্পল দিয়েছেন যারা ইউএনওরা টাকা ফেরত দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে তারা যে টাকা ফেরত দিয়েছেন, তাহলে বাকিরা হয়তো দুর্নীতি করেছে অথবা অদক্ষতার কারণে তারা ওইটা ইউজ করেছে এবং প্রকল্পের মধ্যে ব্যয় হয়েছে। এখন আমি যদি ঢালাও একটা ঘটনা, এটা কিন্তু এক্সাম্পল হতে পারে না। আমি আমার জায়গাতে বলতে পারি, ওনার যদি স্পেসিফিক, হ্যাঁ এই টাকাটা এখানে ব্যবহৃত হয় নাই, তার বিরুদ্ধে এটা আছে। সারা বাংলাদেশে কতগুলো ইউএনও, কতগুলো থানা, এইগুলোর মধ্যে দিয়ে একটা মানে একটা এক্সাম্পল, এটা মানে একবারে আপনি ঢালাওভাবে এটা আপনাকে এটার সাথে সম্পূর্ণ আমি দ্বিমত। এটা হলো প্রথম। আরেকটা হলো একটি রাষ্ট্রের কাজ কি। দেখুন তারেক রহমান ক্ষমতা আসার আগেই উনি কিন্তু ওর দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু ওনার পরিকল্পনার মধ্যে আমাদের 31 দফার মধ্যে বা বিদেশ থাকাকালীন সময়ে কিন্তু আমাদের কর্মশালার মধ্যে আগামী দিনে বাংলাদেশের যদি জাতীয়তাবাদী দল এবং আমার সরকার যদি ক্ষমতায় আসে, কিছু প্ল্যান উনি কিন্তু বলেছেন। এই আজকে হয়তো আমাদের কাছে ক্ষমতায় আসা মানে দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটার প্ল্যানটা তো আজকের না। উনি যখন রাষ্ট্র ক্ষমতা আসার জন্য ওইখানে বসে কাজ করছেন, দলকে সংগঠিত করছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছেন, তখনই কিন্তু পাশাপাশি কিন্তু রাষ্ট্র বিনির্মাণের জন্য বা একটা প্রগতিশীল রাষ্ট্র এবং উন্নততর রাষ্ট্র করাবার জন্য প্রতিটা সেক্টরকে উনি নিয়ে চিন্তা করেছেন। সেইখানে ফ্যামিলি কার্ড, 31 দফার ওই প্ল্যানের মধ্যে কি প্রশাসক হিসেবে দলীয় লোকজনকে বসাইতে হবে? আপনি যেটা বলেছেন সেটা কতদিনের জন্য? এটা অফুরন্ত বা অনন্ত সময়ের জন্য তো এটা করা হয়নি। আপনি দেখেন অনেকগুলো জায়গা আছে, ধরুন আমার মুন্সিগঞ্জের আমার জায়গাতে, ওইখানে আমি প্রশাসক কাকে দিয়ে কাজ করব? একজনের 6টা ডিপার্টমেন্ট। তো ওইখানে গভর্নমেন্ট যেরকম মাত্র ওইখানে 32, সারা বাংলাদেশে কিন্তু এরকম, যেমন সিটি কর্পোরেশনে এরকম 32 মানে প্রশাসক বিভিন্ন নিয়োগ করেছে। তার মানে কি আমার এইখানে কি 32 দিয়েই কি সারা বাংলাদেশ চলতেছে? না, ওই জায়গাটায় যখন কোনো একেবারে নেতৃত্ব ছিল না বা কাজ হচ্ছিল না, সেইখানে এই সাময়িক একটা বন্দোবস্ত হিসাবে এটা করেছে। বাট এইটা দিয়ে তো দেশ চলবে না। তাহলে তো স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে হবে, এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জাতির সামনে বলেছে। সুতরাং আমার মনে হয় যে যারা বসেছে তারা প্রপারলি কাজটা করলো কিনা, এবং ওই কাজটা করার মধ্যে দিয়ে তারা কোনো অসৎ কোনো পন্থা অবলম্বন করলো কিনা, এইটার ব্যাপারে আমরা তো বলবো তাদের দৃষ্টিভঙ্গি এবং ওইভাবে তাদেরকে খোঁজখবর নিয়ে তাদেরকে কথা বলা উচিত। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, আমরা বিভিন্ন ক্ষতের কথা বলছি। আমরা তো বলছি যে রাষ্ট্রের ক্ষমতায় থেকে কতদিন আমি অজুহাত দাঁড় করিয়ে মানুষকে সান্ত্বনা দেবো। এটার সাথে আমি একমত যে মানুষ অজুহাত শুনতে চাবে না। আমাদেরকে যখন ক্ষমতায় দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা মনে করি আমাদের নির্দিষ্ট এবং প্র্যাকটিক্যালি বাস্তবধর্মী বলতে হবে যে এই কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। এখন বলি বাংলাদেশে স্বাস্থ্য খাতের যে অবস্থা, রিয়েলি এইটার মতো ভয়ানক মানে এরকম একটা আমি চিত্র আমি নিজে 50% একটা হসপিটালের কোনো কিছুই নেই। সেইখানে আপনার মেশিনপত্র বলেন, কোনো মেশিনের আমরা কোনো কাজ দেখছি না, পাশাপাশি ওখানে তত্ত্বাবধায়ক নেই, তার অ্যাটেন্ডেন্স নেই, মানে এটা একটা বিপদ স্বরূপ। এইটা দেশটা যে কীভাবে চলেছে, এই যদি আমরা স্বাস্থ্য খাতের অবস্থাটা দেখি, এর থেকে ভয়ানক কোনো চিত্র আমার মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে এইভাবে নেই। আর স্থানীয় সরকার
স্থানীয় সরকার কিংবা স্থানীয় সরকার বলতে আমি যদি বুঝাই যে ইউএনওদের ওই ইউনিট প্লাস হচ্ছে থানা, প্রত্যেকটা মানুষ সেবা পাচ্ছে। আমরা যতটুকু থানায় কি ঘুষ বন্ধ হয়েছে? মানে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু, এবং চেষ্টা করে যাচ্ছে। আমি আমার একটা এরিয়া দিয়ে তো সব এক্সাম্পল দিতে না, পারবো কিন্তু না। আপনাকে অন্যভাবে চিনে সবাই মানুষ, আপনার এলাকার যারা ভোটার, আপনি একটু সবকিছু বলে ফেলেন, এরকম করেও চিনেন। তো আপনি একটু বলবেন একদম অনেস্টলি যে বাংলাদেশে ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে, মানে স্থানীয় পর্যায়ে? ভাই, মানুষের আপনি যেটা বললেন না, এটা খাসলত, চরিত্রের দোষ, কিন্তু আমি ডিটারমাইন্ড আমি এটা হতে দিব না। এবং ওইখানে একটা এমপির একটা পার্সেন্টেজ থাকে। আপনার মুন্সিগঞ্জ 3 আসনে আপনার খবরটা আমার রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে এই যে ওনারা আসছে, আমি একটা বিনীতভাবে একটা অনুরোধ করলাম যে আমাকে কিনা যায় না আর ভয় দেখানো যায় না, এটা সবাই জানে। কিন্তু আমি চাবো, আমি তো এক্সাম্পল হতে পারি না পার্টির, বাট আমার জায়গায় আমি ডিটারমাইন্ড যে এই জিনিসগুলো যে কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, যেই কারণে মানুষ পচে যায় রাজনীতিতে নেমে, আচ্ছা, ওই কাজটা আমি করব না। এমপির অংশ আপনি নিলেন না, বাকি আর কাদের কাদের অংশ থাকে? না, আমি আমার জায়গায় যদি মনে করি এরকম ভাবে প্রতিজন মানুষ যদি এভাবে ডিটারমাইন হয় এবং তার এই যে পর্ষদ আমার সাথে যারা রাজনীতি করে সবাইকে যদি প্রপার ওয়েতে আমি এই একটা মেসেজ দিতে পারি যে দেখো তোমরা কাজ করে খাও, 2 হাত দিয়েছে আল্লাহ তাআলা, নিশ্চয়ই প্রপারলি আইনগতভাবে যেটা বৈধ সেই কাজটা তোমরা করে খাও। আমি তো ফেসিস্টদেরকে আমি ফ্যাসিলিটেট করবো না। তাহলে আপনার নির্বাচনী এলাকায় কোনো করাপশন হয় না? আমি এখন পর্যন্ত আপনাকে আমি বিনীতভাবে বললাম এরকম কোনো করাপশন আপনি দেখাতে পারবেন না। আচ্ছা, আপনি নেক্সট কোন শোতে এরকম একটা এক্সাম্পল এনে আপনি আমাকে যদি বলেন আমি কৃতার্থ থাকবো এবং আমি সংশোধিত হব। ডাক্তার আব্দুল আহাদ, আপনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলছিলেন, তিনি সেই বিষয়টা নিয়ে বললেন যে হ্যাঁ, এখনো তাদের হাতে এইটুকু সময় আসে নাই যে এই জায়গাটাকে একটা শেপে তো আনতে হবে। যে হজবরল অবস্থার কথা বলেছে সচিবরা, মানে আগের সরকারের সময় যেভাবে একটা মানে এমন একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে যে পোস্টিং কিভাবে হবে, কাকে কোথাও বসানো হবে, রাজনৈতিক পরিচয় কি, সেই জায়গাগুলো তারা তো পর্যাপ্ত সময় পান নাই। এই জায়গায় আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত পরিমাণে ভিতরের ডিপে চিন্তা করার বিষয় আছে। আমার কাছে মনে হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজন যদি ডক্টর হইতেন তাহলে মনে হয় কিছুটা সুবিধা হতো। কারণ স্বাস্থ্যের মধ্যে গভর্নমেন্ট, প্রাইভেট, কোর্স, FCPS, MS, দেশে বিদেশে বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন হসপিটাল, কোনটা হচ্ছে টার্সিয়ারি, কোনটা সেকেন্ডারি, কোনটা প্রাইমারি, মানে এভরিথিং একটা কমপ্লিকেটেড টেকনিক্যাল বিষয়। এটাতে হয়তো নতুন স্বাস্থ্যমন্ত্রী বুঝতেও অসুবিধা হচ্ছে। তার চেয়ে বড় ভয়াবহ বিষয় হচ্ছে যে এখানে যে যাচ্ছেন হসপিটালগুলোতে যাচ্ছেন, হসপিটালগুলোতে যাচ্ছেন, কিন্তু ভিতরের যে বিষয়গুলো হ্যাঁ। আছে, আপনি যখন একটা MRI মেশিন সম্পর্কে, আমরা যারা মেডিকেল লাইনে পড়ে আসি আমাদের কিন্তু অনেকটা নলেজ আগে থেকে গ্রো আপ করে থাকে, কিন্তু একটা MRI মেশিন কিভাবে চলে এটা যখন আপনি নলেজ গেদার করতে যাবেন আপনি একজন মন্ত্রী হিসেবে, তখন কিন্তু এতটা সহজ হবে না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এখানে যে বিষয়টা মানে আমি বলার জন্য হচ্ছে যে এখানে যে পরিমাণ দলীয়করণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে ঢাকা মেডিকেল কলেজের 5 আগস্টের পরবর্তীতে যারা বিভিন্ন 17 বছর ধরে ট্রেনিং পোস্টে আসতে পারে নাই, বঞ্চিত ছিল, তারাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এসেছিল এবং ট্রেনিং করছিল। এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিভিন্ন দলের যারা বঞ্চিত ছিল তারাই কিন্তু ঢাকা মেডিকেল থেকে ট্রেনিং শুরু করেছিল। এখন একটা ছেলের ট্রেনিং করতে লাগে 5 বছর, আপনি শুরু করেছেন 1 বছর বা 1.5 বছর হয়েছে। তারপরে কিন্তু এই গভর্নমেন্ট এসে এই ইলেকশনের পরে 12 ফেব্রুয়ারির পরে ঢাকা মেডিকেল থেকে ফুল সেট আপে যারা এই 5 আগস্টের পরে বিভিন্ন রেফারেন্সে এসেছে, বিএমপি বাদ দিয়ে জামাত বা এনসিপি লবির যদি রেফারেন্স দিয়ে পোস্টিং হয়েছে, প্রত্যেকের নাম ধরে ধরে আবার ঢাকার বাইরে পাঠানো হয়েছে। এইটা যদি অসত্য হয় তাহলে আমি আসলে আমার পলিটিক্স ছেড়ে দিব, আপনারা খোঁজ নেন। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে যে দলীয়করণটা করা হচ্ছে এবং বোল্ডলি বলা হয় যে ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, এই দলীয়করণ মানে কি? এই দলীয়করণ মানে কি শুধুমাত্র বিএনপি রাজনীতি করবেন, বিএনপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করবেন, তাহলেই ঢাকায় পোস্টিং পাবেন, আদারওয়াইজ পাবেন না। এইটাই হচ্ছে এখানে হচ্ছে। তো যদি এরকম হয় একটা স্টুডেন্ট যে কিনা তার স্বচ্ছ টাকা পয়সা দিলেও পাবে হ্যাঁ, না। টাকা পয়সা দিলে অবশ্যই হয়। টাকা পয়সার দলীয় বাণিজ্য কেমন হয়, কিভাবে হয়, এটা আর আমি ওপেন অন এয়ারে বললাম না, আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে খুঁজে দেখেন। এইখানে পুরো একটা একটা সিন্ডিকেট, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, আপনি খোঁজ নেন, এটা হচ্ছে এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ভিতরে আপনি যান, আজকে আপনাকে ঢাকার বাইরে দিচ্ছে, আপনি পয়সা নিয়ে যান, আপনাকে 7 কর্মদিবস বা 3 কর্মদিবসের মধ্যে আবার ঢাকায় নিয়ে আসবে। এইটা তো হতে পারে না। এই পোস্টিং প্রমোশন যতদিন না পর্যন্ত অটোমেটেড হবে, মেধার ভিত্তিতে হবে, ততদিন এই দলীয়করণ থাকবেই। এইটার জন্য আমরা অটোমেটেড
সিস্টেমের জন্য আমরা কাজ করেছিলাম। যখন ইন্টারিম গভর্নমেন্ট আসে তখন স্বাস্থ্য কমিশনকে আমরা সেই সময় দুর্নীতি হয় নাই কেন? সেই সময় আমি বলছি যে আমরা প্রস্তাব দিয়েছিলাম, স্বাস্থ্য যে কমিশন গঠন হয়েছিল, যে স্বাস্থ্য কমিশনের যে প্রস্তাবগুলো এখানে আমরা জমা দিয়েছি, যারা কাজ করেছে বিভিন্ন বাগা বাগা প্রফেসররা এতদিন ধরে কাজ করে যখন একটা প্রস্তাবনা দিয়েছি, সেই প্রস্তাবনা কোথায় কোথাও আলোচনা দেখেছেন? আচ্ছা, সেটা এই প্রস্তাবনা, স্বাস্থ্যমন্ত্রী কি কিন্তু ওই প্রস্তাবটা নিয়ে আপনাদেরকে ইমপ্লিমেন্টেশন ফেজে গিয়েছে? যদি বলি যে আপনারা জুলাই না, আমি আন্দোলনের আরেকটু অগ্রভাগের শেষ করি। নেতৃত্বে ছিলেন, জি। কিন্তু সেই জায়গায় যেইটুকু সময় যদি আপনারা অল্প একটু সময় একটু পাওয়ারের কাছাকাছিও যান, সেই সময়টুকু কি পারছেন যে এই না, জায়গাগুলোকে আমরা তো আপনি আসলে কোনো- আপনার জায়গায় আমরা আপনারা তো কিংস পার্টি না। আমরা আপনি যে প্রশ্ন করলেন মনে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টটা আমার ছিল, আমি তাদের গভর্নমেন্ট না, আপনাদের উপদেষ্টারা তো ছিল, যারা আপনাদের দলের স্বাস্থ্য উপদেষ্টা ছিল একজন ফিমেল লেডি। সে হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে আসলে সবকিছু কোপ আপ করার মতো সময়ও পায় না, এবং সে যতটুকু করতে পেরেছে অনেস্টলি করতে। এবং আপনি দেখবেন স্বাস্থ্য তখন এই কাজগুলো- মন্ত্রী নিয়ে কোনো ধরনের কোনো দুর্নীতির কিন্তু অভিযোগ কেউ দিতে পারে না। হ্যাঁ, তাই এবং এখন honest officer ছিল। আমার কথা হচ্ছে যে এই আপনি মন্ত্রীর যে- দুর্নীতির কোনো অভিযোগ আছে আপনার কাছে? না, দুর্নীতির অভিযোগের আমি কথা আমি বলছি না, যে বাণিজ্যটা হচ্ছে কিনা দুর্নীতি। এই না, যে রতন ভাই প্রশ্নটা ওই বললেন যে জায়গায়, সে তার ওই percentage নেয় না। বাণিজ্যটা। কিন্তু আপনার প্রশ্নটা কিন্তু স্কিপ করে গিয়েছে যে সে এমপির পার্সেন্টেজ নিচ্ছে না, কিন্তু নিচে যে পার্সেন্টেজ আছে মানে তারা নিচ্ছে কিনা এইটার আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে না, আমি মন্ত্রী বলে অনেক বলেছি। না, তিনি- মন্ত্রী তিনি honest হতে বলেছেন পারে, কিন্তু। কিন্তু মন্ত্রীর নিচে অধীনস্থ যারা আছে বা যে সিন্ডিকেট গুলো আছে, যেটা বললাম যে ড্যাবের প্রধান সে স্ট্যাটাস দিচ্ছে যে আওয়ামী লীগের এদেরকে প্রমোশন দেওয়ার জন্য এই সিন্ডিকেট যতটা সক্রিয়, মন্ত্রণালয় যতটা অ্যাক্টিভলি কাজ করেছে, এইটা 17 বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের প্রমোশনের জন্য কিন্তু এরকম তৎপর দেখা যায় না। তার মানে কি মিন করে এখানে একটা সিন্ডিকেট কাজ করছে এবং আপনি সেটাকে ধরতে পারছেন না, আপনি ব্যর্থ, আপনার প্রশাসন ব্যর্থ। তারপরে এখানে আমি একটা সুন্দর লেখা দেখছি, মত দ্বিমতের স্বাধীনতা। আমি যখন এখানে বসলাম চা খেতে তখন কিন্তু দেখলাম এই মত দ্বিমতের স্বাধীনতা আমরা এটার জন্যই কিন্তু এই 2000 রক্ত দিয়েছি, এত মানুষ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে। আপনি গতকালকের ঘটনাটা দেখেন, আমার একটা কথা আপনার পছন্দ না হতে পারে, আমি পলিটিক্যালি একটা ভিন্ন মত প্রকাশ করতেই পারি, তাই বলে কি আপনি একটা রাজনৈতিক সংগঠনের প্রোগ্রামে গিয়ে একটা লাঠি দিয়ে একটা রড দিয়ে আপনি একটা ছেলের চোখে অন্ধ করে দিবেন? আমি একটু আগে আসলাম আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি থেকে, যে আলিফ নামে যে ছেলেটার চোখটা অন্ধ হয়ে গিয়েছে, তার বাম চোখ পুরো সারা জীবন ধরে মানে সে কখনোই দেখতে পাবে না। আপনি চিন্তা করে দেখেন আজকে আপনার সন্তানের যদি এই পরিস্থিতি হতো, আপনি কি মেনে নিতে পারতেন? এবং তার বাবা একজন অসুস্থ মানুষ, সে বেড থেকে নামতে পারে না, মা একজন প্রতিবন্ধী, তার ফ্যামিলিতে মেনটেন করার জন্য সে ছাড়া কেউ নাই। আপনারা দেখেন এই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যারা নেতা নেত্রী ছিল প্রত্যেকের, আমি নাম ধরলাম না, তাদেরকে অনার করে আপনি দেখেন প্রত্যেকের ছেলে বা মেয়ে বড় বড় জায়গাতে আছে, বড় বড় জায়গায় বিভিন্ন দলীয় পোস্টে বসানো হয়েছে। তাহলে আপনার ছেলে মেয়েকে আপনি আদর করে এইসব দলীয় পোস্টে বসিয়েছেন, কিন্তু আরেকটা সন্তান যে কিনা মাত্র ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, তার ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিলেন। এখানে স্পষ্ট দেখুন যে রড দিয়ে এই ছেলেটাকে আঘাত করেছে সে নিজে স্ট্যাটাস দিয়ে উল্লাস প্রকাশ করছে যে এটা বাংলাদেশের পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই দেখেছে, সুশীল সমাজ প্রত্যেকে দেখেছে, কারো কোনো কথা আছে এই ছেলেকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তার মানে কি আমি আপনাকে এখন যদি মানে আঘাত করে আপনাকে এখানে ফালা দিই, আপনি কি তাহলে এর বিচার চাইবেন না? এটা যদি হতে থাকে তাহলে যারা অপরাধী তারা তো মানে আশকারা পেয়ে যাবে এবং তারা বলতে থাকবে যে হ্যাঁ দলীয় ছায় থাকলে মনে হয় কোনো ধরনের কোনো বিচার হয় না, তারা দিনকে দিন আরো বেপরোয়া হয়ে যাবে। এটা কি হতে পারে? আচ্ছা, একটু মানে ছোট করে রতন ভাই, শরীফ ভাইয়ের কাছে একটু পরে আসি। রতন ভাই একটু বলবেন ছোট করে যে হবিগঞ্জে গত পরশুদিন হামলা হলো এনসিপির উপরে, তারা তো একটা দলীয় কার্যক্রম পালন করার জন্য গেছে, তারা তো সহিংসতা করার জন্য যায় নাই। আজকে সিলেটে আমরা দেখলাম মানে এই রকম টানা, এবং তাদের অভিযোগ হচ্ছে যে দলীয় সেন্ট্রাল পর্যায় থেকে এই ধরনের ইনস্ট্রাকশন ছাড়া তারা ওই ধরনের উচ্ছৃঙ্খলতা বা ওইখানে আটকানোর বা এদেরকে তাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা তাদের থাকার কথা না। এটা একটা নিঃসংশয় এটা একটা মানে অপরাধ এবং ফৌজদারি অপরাধ যেটা করেছে এবং যারা করেছে এটার সাথে দল তো সম্পৃক্ততা মানে নেই। এবং যে জঘন্যতম ঘটনাটা যেভাবে বর্ণনা আমি একটু অ্যাড করি, যে আঘাত করেছে সে কিন্তু হবিগঞ্জ সদর পৌরসভার সদস্য সচিব ছাত্র দলের পোস্টেড, আমি তো এবং তার ছবি কিন্তু আমরা ফেসবুকে দেখেছি, ভাইরাল হচ্ছে। আমি চাইলে এখন আপনাকে দেখাতে পারি। আমি এই নিন্দনীয় কাজের আমি ব্যক্তিগতভাবে সে যে দলের পদ বহন করে থাকে তার এটার একবার দৃষ্টান্তমূলক একটা বিচার হওয়া উচিত। এবং কোনো বহিষ্কার বা কোনো বিদ্রোহী আমরা কিছুই দেখি না। আজকে ঘটনাটা ঘটলো, আমরা বলি তো ঘটনাটা যেখানে ঘটলো আপনি দেখেন, যদি কালকে বা যদি না হয় বা পরশুদিন এর মধ্যে না হয়, তখন আপনার এই কথার সাথে আমি একমত হব। যেহেতু ঘটনাটা ঘটেছে এবং সাক্ষ্য প্রমাণ যেহেতু দলের মধ্যে মানে যে করেছে এটা তার নিজস্ব চিন্তা চেতনায় করেছে, এইটা আমার রাজনৈতিক
তারেক রহমানের এই ধরনের কোনো নির্দেশনা তো নাই, প্লাস যেটা করেছে এটার ভাষা আমি অন্তর্প্রকাশ করতে আমি পারবো না। এইখানে এই ব্যাপারে যেটা হচ্ছে বা এই ধরনের ঘটনাকে, যেটা আমার রাজনৈতিক ইস্যুই না, এবং তারা একটা গণতান্ত্রিক কর্মসূচি করার জন্য তারা বিভিন্ন বর্জ্যে তারা যাচ্ছে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো কেন? গণতান্ত্রিক পরিবেশটাকে, এখন পার্লামেন্ট নেই, তা পার্লামেন্টের এই যে আপনার হাসনাত সার্জিসরা যাচ্ছে, ওরা তো রাজনীতি করে না, রাজনৈতিক একটা কর্মশালার মধ্যে বা তাদের একটা নিজস্ব চিন্তা চেতনার মধ্যে যে এই কর্মসূচি মানে এগুলো নিচ্ছে, এটা বাধা দেওয়া এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়। আমি এইখানে ভাইকে একটা কথা বলতে চাই, আমি তো আমার জায়গায় আমি বল যে আমি নিজে আত্মশুদ্ধির প্রতিশ্রুতি দিতে পারি, বা আমার মানে টেরিটরির মধ্যে আমি কাউকে কোনো অন্যায় বা অসৎ কোনো কাজ করতে দিব না, এটা কিন্তু আমার প্রচেষ্টা প্রত্যয়ী মনোভাব। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নূরজাহান সাহেবের এফিসিয়েন্সি নিয়ে বা ওনার অনেস্টি নিয়ে আমার কোনো কথা নাই, বাট আমরা কি দেখি নাই ওনার টেনিউরের মধ্যে ওনার এপিএস এর বিরুদ্ধে একটা মামলা হয়ে তাকে স্যাক করছে না? তো এইটা নিয়ে আপনার কোনো কথা বলেছেন? না, আমরা কথা বলেছি, প্রত্যেকটা জায়গার আমরা মধ্যে অবশ্যই কিন্তু কথা শুনেন, বলেছি। আমি অসৎ আমি সৎ আমি বলতে পারবো, বা আমার প্রচেষ্টাটা আপনি দেখতে পারবেন। আচ্ছা। এইখানে যখন এটা হয়েছে তার ব্যাপারে কিন্তু কোনোদিন আপনারা কিন্তু আপনারা বলেননি এখন পর্যন্ত। না, আমরা কথা না, বলেছি, আপনারা আমরা আপনি না, আপনি যখন বললেন শুধু ওই নূরজাহান মানে মাননীয় আমাদের উপদেষ্টা তার আপনি প্রশংসা করেন, ওইখানে দ্বিমত করে নেয়, কিন্তু ওনার মন্ত্রণালয়ে এরকম একটা কাজ হলো এবং সেখানে দুইজনের বিরুদ্ধে কাজ হলো এই স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনি এখন আমরা তো দেখেছি একটা ভয়ানক অবস্থার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে, তাহলে 18 মাস এটা কিন্তু কম সময় নূরজাহান ওনারা কিন্তু আরো চেষ্টা করে কি অবস্থা রেখে গেছে সেই অবস্থা কত শরীফ ভাই একটু বলবেন যে কেউ কেউ এই ঘটনা এনসিপি কে ধরেন বাধাগ্রস্ত করা হচ্ছে তাদের কর্মসূচি পালন করতে যাতে না পারে সেই কোন কোন জায়গায় প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ এটা এই ধরনের কথাও তুলছেন যে বিএনপি কি এই দিকে যাচ্ছে যে এনসিপি কে আসলে তারা বড় দেখতে চায় এবং সে বড় করাতে চায়, এটা একটা কৌশলের অংশ এবং এনসিপি যাতে আরো প্রস্ফুটিত হয় সেটা তারা এই 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 ফিল্ডটা তারা তৈরি করে দিতে চায়। ধন্যবাদ। প্রথমেই এই হামলার আমি নিন্দা করছি। যে শিক্ষার্থীটা চোখ হারিয়েছে, আমি চাইব রাষ্ট্রের পক্ষ থেকে তার চিকিৎসাটা প্রয়োজনে দেশের বাইরে নিয়ে তার জন্য চিকিৎসা করানো হয়। আপনি যে শঙ্কার কথা বলেছেন, অনুমানের কথা বলেছেন, আমি এটার সাথে একমত। এটা আমার অনুমান না, মানুষের। হ্যাঁ, মানুষের যে অনুমানটা বলেছেন, আমি এটা গতকালকেও একটা টেলিভিশনে বলেছি। কারণ আমার মনে হয় যে এখানে যে বিরোধী দলটা আছে তাদেরকে ঘিরে মানুষের যে প্রত্যাশা, যে জায়গাগুলো ছিল, তারা ফেল করেছেন। তারা পার্লামেন্টের ভেতরেও তাদের পারফরমেন্সটা দেখাতে পারছেন না এবং নানা রকমের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন এবং তাদের সম্পর্কে যে মিথগুলো ছিল সেগুলো ভেঙে যাচ্ছে। বাংলাদেশে একটা, আমি একটু অন্যভাবে বলি, যে একটা ফুল প্যান্ট পরা বিরোধী দল দরকার। তো সেই ধরনের একটা দল গড়ে তোলার জন্য কতগুলো উদ্যোগ ভেতর থেকে থাকতে পারে। এখন আমরা যারা আছে সবসময় তারা কি হাফ প্যান্ট পরে নাকি? না, মানে আরেকটু মডার্ন টি শার্ট পরবে, এই ধরনের আর কি। তো এই জায়গাটায় আমার যেটা ধারণা যে এখানে আপনি খেয়াল করবেন যে বিদেশি যে দেশগুলো আছে এখানে তাদের যে প্রতিনিধিরা আছে তারা কিন্তু প্রায় দৌড়ঝাঁপ করে অন্যান্য দলের থেকে এনসিপি অফিসে গিয়ে তাদের কাছ থেকে কতগুলো প্রত্যাশার কথা বলে ইত্যাদি ইত্যাদি। সম্মিলিতভাবে আমার কাছে মনে হয় আমাদের পলিটিক্সের সব কিছুই পর্দার সামনে হয় এমনটা না, পর্দার পেছনে অনেক কিছুই হয়। আপনি খেয়াল করে দেখবেন যে এই জায়গাটায় শুধু হামলা না, গতকাল আজকে আমি শুনলাম যে 20 লক্ষ টাকার মালামালা লুট হয়েছে এবং নগদ 5 লক্ষ টাকা তাদের ওই গাড়ির থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির 20 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়ায়। আমার প্রশ্নটা হচ্ছে সেটা, এবং আমার কাছে স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি, বৈশাখী টেলিভিশনে তার যে স্টেটমেন্টটা সেটা আমার কাছে আছে। তিনি বলছেন যে 20 লক্ষ টাকার মালামাল লুট হয়েছে এবং নগদ 5 লক্ষ টাকাও আমাদের কাছ থেকে লুট হয়েছে। তো আমি জানি না যে একটা জনসভায় আপনি যাচ্ছেন, কেন আপনি 20 লক্ষ টাকার মালামাল, এটি তো ঘরবাড়ি পরিবর্তনের সময়ও মানুষ এত মালামাল নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যায় না। যাই হোক, পয়েন্টটা হচ্ছে আপনি কতগুলো ঘটনা আপনি দেখবেন যে আজকে মত প্রকাশের স্বাধীনতার জন্য যেটা বলা হয়, আমাদের এখানে যে সুযোগ পায় সে মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দিতে চায়। আমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমের পোস্টে কমেন্ট করার কারণে সরকারি কর্মকর্তার চাকরি গেছে অন্তর্বর্তী সরকারের সময়, মনে থাকার কথা। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে মিম পেজগুলো, মানুষকে এটি নিয়ে একটু ঠাট্টা মশকরা করা, এইটার জন্য সাদিক কায়েম কিন্তু মামলাও করেছেন থানায় গিয়ে তাকে নিয়ে ট্রল করার জন্য। তো আমরা যখনই সুযোগটা পাই তখন এটিকে কাজে লাগে। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি কতগুলো জায়গায় দেখতে পাই যে সরকার সম্ভবত, কারণ যে
বিএনপি এখন পর্যন্ত তার যে সাংগঠনিক শক্তি আছে, আপনার সিলেটের গোলাপগঞ্জে এনসিপিকে পিটিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করার প্রয়োজন হয় না। সে চাইলে ঢাকায়ও করতে পারে, সে চাইলে তার ঢাকা অফিসও বন্ধ করে দিতে পারে। তাদের বিরুদ্ধে নানা জায়গা থেকে তো অভিযোগগুলো আছে। কয়েক মাস, গত মাসেও একটা অভিযোগ এলো গুলিস্তানের একটা হোটেলে 12 লক্ষ টাকা তারা পরিশোধ করেনি। তো এই জায়গাগুলো দিয়ে এনসিপিকে ধরার সুযোগটা আছে। সে নানা জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের সময় তাদের যে উপদেষ্টারা দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে নিয়েও তো প্রশ্ন আছে। ডক্টর ইউনূসের সরকারের সময় প্রথম যে অভিযোগটা উঠেছিল আগস্ট মাসের 28 তারিখে, 24-এর 28 আগস্ট, কি ডিসি নিয়োগে অনিয়ম দুর্নীতি। তো সেই অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের জন্য যে কমিটি হয়েছিল 4 সদস্যের উপদেষ্টার, সেই কমিটির মধ্যে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন। সেই কমিটি এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি, তারা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তো সরকার যদি তাকে ধরতে চায়, তাকে যদি বাক্সবন্দি করতে চায়, তাহলে অনেকগুলো জায়গা সম্ভব। জুলাইয়ের 6 তারিখে প্রথম তারা যখন সমাবেশটা করে গাজীপুরে, এবং সেই সমাবেশে বোমা হামলা হয়েছিল, মনে আছে? এবং তারপরে তারা ঢাকায় মিছিল করে বলেছিল যে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেব। এরপরে ওই ঘটনার পর যুবলীগের 2 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এরপরে তার কোনো আর আপডেট নাই, 1 মাস চলে গেছে। তাহলে আপনার সমাবেশে বোমা হামলা হলো, আপনি এটি নিয়ে কোনো প্রোগ্রামের দিকে গেলেন না, কিচ্ছু বললেন না, তাৎক্ষণিকভাবে বললেন সরকারকে আমি তাড়িয়ে দেব। কিন্তু এরপরে আপনি আর ওটার কোনো কন্টিনিউশন নাই। তার মানে হলো যে আলোচনায় থাকার জন্য কিছু কিছু ঘটনা কখনো কখনো ঘটতে পারে। গতকালকে আপনি পুলিশের যে ঘটনা কি তারা নিজেরা থাকার কোথাও জন্য, নিজেরা কোথাও অন্যদের থাকতে পারে, এটি ডিজাইন। মানে এখন কি এনসিপির দখলে চলে গেছে ছাত্রদল বা স্থানীয়? না, তাহলে আপনি তাকে গড়ে তোলার জন্য আপনার যে সরকারি প্রজেক্ট হিসেবে আলোচনার মধ্যে আসে, সরকারি দলের প্রজেক্ট হিসেবে থাকতে পারে, যে তাদের প্রয়োজনে তারা একটা বিকল্প। ঢাকা শহরে নুরুল হক নূরকে মারতে মারতে তার জনপ্রিয়তা বেড়েছে এবং ডাকসুর ভিপি হয়েছে। হ্যাঁ, তার কন্ট্রিবিউশন আছে। আবার সেটা ছিল উদ্দেশ্য প্রণোদিত, যে আলোচনাটা থাকুক, যে বিরোধী দল আছে দেশে। এইখানে আপনাকে আমি দেখাই, গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির যদি ভিডিওটা আপনি দেখেন, তিনি পুলিশকে থাবা দিয়ে পুলিশের কলার ধরছেন, দেখছেন ভিডিওটা? আমার কাছে আছে। আচ্ছা, পুলিশের কলার ধরছেন। সাধারণত এই সমস্ত জায়গায় পুলিশ কি করে, ঘটনা ঘটার একটু পরেই পুলিশের কর্তব্য কাজে বাধা দানের জন্য আপনি যান, আপনার সাথে একটা তর্ক হোক, আপনার বিরুদ্ধে একটা মামলা করে দিবে, পুলিশের কর্তব্য কাজে বাধা দান। তারা কিন্তু মামলা করছে, পুলিশ মামলা নিচ্ছে। কিন্তু পুলিশ অন্যান্য ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেটা করে যে সেখানে যারা ছিল অজ্ঞাতনামা 100-200 লোকের বিরুদ্ধে মামলা করে। পুলিশের এই অ্যাকশনটা কিন্তু দেখছি। জি, যাই বলেন না কেন, এই হামলাকে সমর্থন করা যায় না, কিন্তু এর পেছনে কোনো ডিজাইন যে থাকতে পারে না, এটি আমি অস্বীকার করি না। ডিজাইন থাকলেও। জি, কামরুজ্জামান রতন, এর পেছনে কি ডিজাইন থাকতে পারে? কি ডিজাইন থাকতে পারে? আমি মনে করি রাজনীতিতে আপনার একটা তো বয়স থাকা লাগবে। এখন সরকার বিশেষ করে আপনার বাজেটের পরে মানুষ যে প্রত্যাশার, মানে বিরোধী দলের কাছে একটা যা প্রত্যাশা ছিল বিএনপির ব্যর্থতা নিয়ে, ওইভাবে একটা বাগাড়ম্বর একটা কথা বা একটা পরিবেশ তৈরি করার, আমার মনে হয় যতটুকু চেষ্টা করেছে সংসদীয় আলোচনার মধ্যে তো দেখেছি যে ওই রকম বড় ধরনের ঘাটতি বাজেট আছে, কিন্তু ওইটা আমার টার্গেট কীভাবে ফুলফিল করব ওইটার মধ্যে কিন্তু আমাদেরকে সুস্পষ্ট কিন্তু আমরা কিন্তু মতামত এবং আমরা টার্গেট প্ল্যানটা আমরা কীভাবে দিয়েছি এটার উপর কিন্তু বিরোধী দল আশ্বস্ত। তো এখন যে আমরা 2 মাসের একটা ছুটি পেলাম, আমি যদি ওই সেন্স আমি বলি, রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থাকবে, এইটার সাথে আমি 100% একমত। কিন্তু এই যে রাজনীতির ভাষাটা, এই যে একজন এনসিপির একজন ভাই, আপনি একটা বলেন তো, রাজনীতিতে তো আমরা শামীম ওসমান এই জাতীয় লোকজনের বক্তব্যের সাথে যদি বর্তমান এনসিপির কোনো সাদৃশ্য বা তার চেয়ে কোনো ভয়ানকভাবে যদি কেউ উচ্চারণ করে, এটা কি তার উচিত? কোন কথাটা আপনার লেগেছে এরকম? আপনি ওনার নামটা আমি নিতে চান, যেহেতু শোতে নেই, উনি যদি থাকতেন আমি ওনার নামটা বলতাম। কোন কথা? তার প্রতিনিধিত্ব না, তার প্রতিনিধি আপনি দেখেন তো, আপনি মোবাইলের ইয়াতে যান, উনি কতগুলো কথা কত জায়গায় বক্তব্য বলেছেন, এই সিরিজ অফ জাস্ট স্পিচ, ওটা সিরিজ আকারে আসতেছে। কার কথা বলছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি? আমি আর বলতে চাই না, আমি ওনার অনুমতি দেন। আপনি কি আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন যে নামটা বললাম না, আপনি আপনার মত প্রকাশের দ্বিমত থাকতে পারে, আপনার তার বক্তব্য দ্বিমত থাকতে পারে না। তিনি আজকে বলেছেন যে আমার কথা বললেই তো দোষ,
আমি আর কথা বলবো না, চুপ হ্যাঁ, না, থাকুন। এটা বলেছেন? তিনি আমি বলেছেন একটু অ্যাড করি, বলছে যে ঠিক আছে আমি কথা বললে দোষ, আমি কথা বলবো না, তবে আলিফের চোখটা ফিরে দেন। হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আলিফের চোখটা ফিরে দেন, আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা এখানটা আপনি আমি চোখটাকে ফিরে দিতে মানে পারবেন? অন্য নাসিরুদ্দিন সাহেবকে বলি, আজকে আমি 10টায় ওনার বক্তব্য শুনলাম, ভাই সবাই তো দল করে, এখন আমি কিন্তু আমি তার প্রোগ্রাম ওখানে ছিলাম, এনসিপির ভাইদেরকে সম্মান রেখে বলতে চাই, কোন ফোরামে কতজন মানুষ এনসিপির বা কোন জোটের কতগুলো মানুষ, সে চটকদার যখন এরকম একটা বিদ্রোহী কথা বলে সে বাহবার তালিটা পায়, কিন্তু সত্যিকার অর্থ বলি আজকের যে জোটের বাইরে গিয়ে যতগুলো মানুষের তাই আমরা দেখেছি জিগির দেয়, সোজা কথা বলি তার আপনার বলেন আপনারা কাদের সমাবেশের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি এইভাবে বিপ্লবী বক্তব্য দেয়, আপনি অনেস্টলি বলেন না, না। আমাদের জোট হয়েছে, জোটের সমাবেশে না বক্তৃতা দিবে, জোটের কিন্তু আজকে সমাবেশ যদি আপনি দেখেন ভাই ধার যে করা কানায় জিনিসের ঘাটে- মধ্যে না, ধার করা জিনিস- আপনি আমাদের দেখেন সেটা আজকে কথা বলে সন্ধ্যায় যে ভাই ধার 6টায় করা যে জিনিসের মধ্যে সমাবেশ মেজবানি হয় না, আজকে মেজবানি কানায় বুঝেন তো? সন্ধ্যায় 6টায় যে আপনি ধার সমাবেশ করে হয়েছে, আইনা সেখানে এইরকম আপনি একটা মানুষ দেখেছেন কিনা? পরিবেশে ভাইয়া, আর জনতার ঢল আপনি ভাই, দেখেছেন পরিবেশটা কিনা? একটা জিনিস- সন্ধ্যায়। আমরা পরিবেশটা আমি একটু- এইভাবে আমি বলি যেটা শুরু হয়েছে, ভাই আপনি আমাকে কতক্ষণ, আমি বলি না যে বিএনপির কোনো ডিসিশনই নেই, কোনো বিরোধী দলের কোনো মতকে কোনো পথযাত্রাকে এটাকে বাধা দেওয়া। এটা কারা করছে তাই আমি বলি কালকে তো মুন্সিগঞ্জে গিয়েছে, আপনি চিত্র নেন, আজকে সারা ফেসবুকে নিশ্চয়ই আপনি জানেন যে ওইখানে আমাদের নির্দেশনা ছিল তাদেরকে সহযোগিতা করে, তাদের পানি লাগে আপেল লাগে দাও দাও ভাই। ছাত্র দলের পোস্টেড একজনের কথা বললেন, এবং তারা সেখানে তাদেরকে যদি প্রতিহত- এই রকম অকারেন্সে সে যদি প্রত্যক্ষভাবে সে যদি জড়িত থাকে, আপনি দেখেন সে অ্যারেস্ট হবে এবং সে বহিষ্কার হবে। হয় নাই, না, অলরেডি আমি- 48 ঘন্টা এখন- কিন্তু হয়ে গিয়েছে, হয় এখন নাই। 48 ঘন্টায় হয় নাই, আমি বলি একটা ঘটনা করবে, সে যখন জানাবে সে তো এসকেপ করার চেষ্টা করবে, হয়তো সে পলায় আছে, বরঞ্চ কিন্তু না তাকে- বিএনপি নীতির মধ্যে তাকে এটা নেই। গ্রেফতার না করে 144 জারি করে আপনি শ্রীমঙ্গলে, না, হবিগঞ্জে এটার জন্য তো 144 করেছেন, আপনি, শ্রীমঙ্গলে পুলিশ আমি তো এসে প্রথমে বাধা আমরা দিচ্ছে কিন্তু যে বলেছি এটা আপনি ওদিকে যেতে ন্যাক্কারজনক পারবেন ঘটনা, না। এটাকে আমরা প্রোটেকশন দ্য প্রস্টিটিউশন আমরা ঘৃণা করি এবং ঘৃণার এটা বিচার চাই। ওইখানের পরে আর আপনি আমাদেরকে এই নিয়ে আর মানে না, কথা বলতে কিন্তু বলবেন শরীফ না। ভাই যেটার কথা বলছেন, আপনি কি মানে ছোট করে বলবেন 30 সেকেন্ডে, যে সরকার কোনো কোনো সময় চায় যে হ্যাঁ এনসিপি বিরোধী দলে থাকুক, উঠে আসুক, সেই কারণে এটা একটা প্রজেকশন কিনা গভর্নমেন্টের? এইটা BNP কিছুক্ষণ এইটা একটা অমূলক ধারণা, এটা মানে হাস্যরসের জন্য যা সেটা আমি জোকস হিসাবে বলতে পারি, তবে না, একটু আগে তো আপনি বললেন যে যেহেতু জামাত কার্যকর ভূমিকা পালন করতে পারছে না, সেই কারণে কি জামাতের বাইরে কি? না, জামাতের রাজনীতি আর এনসিপির রাজনীতি কিন্তু এক না, কিন্তু সেই 71-এর একটা ভূমিকার কারণে কিন্তু অনেক কিছুর জন্য কিন্তু তারা কিন্তু ওইভাবে মুখ ফুটিয়ে বা বড় গলায় কথা বলতে পারে না, কিন্তু যেহেতু জোট হয়েছে অনেকগুলো কথা বা অনেকগুলো মানে ফাংশনে মঞ্চস্থ করার জন্য আমার এই এনসিপি ভাইদেরকে ব্যবহার করছে। আচ্ছা, না, আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আসলে দেখেন, আমরা কিন্তু দেশ গড়তে যে জুলাই পদযাত্রা হচ্ছে, আমরা সারা বাংলাদেশে 100 উপজেলায় কিন্তু আমরা যাচ্ছি। আপনি দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে আমরা জামাতের কোনো ধরনের কোনো ম্যান পাওয়ার এবং কোনো ধরনের কোনো নেতাকে আমরা কখনো প্রোগ্রামের দাওয়াত দেই নাই। প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু প্রোগ্রাম করছি, এবং সবচেয়ে মানে ব্যাপার হচ্ছে যে এই যে জনস্রোত, এনসিপি কে সব জায়গায় ইন্ডিভিজুয়ালি এই ধরনের সব প্রোগ্রাম জায়গায় individually program করছে। জামাতের কোনো ধরনের কোনো ইয়ে ছাড়া? জামাতের কোনো ধরনের কোনো পৃষ্ঠপোষকতা, কোনো ধরনের হেল্প ছাড়া আমরা তো ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করছি। এটা তো আপনি মানে ওপেন খুব আমাদের পেজগুলোতে ছবিগুলো না, দেখবেন। এই যে শরীফ ভাই এবং হাসছে। আমি না, একটা হাসি না, আমি রাজনৈতিক আজকে দলের আপনাকে প্রোগ্রাম কথা যখন বলি, হয়, কোন এক জায়গায় আমাদের যে ওই প্রোগ্রাম হচ্ছে, যখন ওইখানে হয়, যদি ওই কেউ প্রোগ্রাম জামাতের লোক মনে করে যে সে আসবে, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট জামাত এজ এ সংগঠন হিসেবে আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি ডিফারেন্ট, এবং জামাত আলাদা করে তাদের মতো জুলাই পালন করছে। কিন্তু এটা শুধুমাত্র এনসিপির প্রোগ্রাম, এবং এনসিপি তাদের নিজস্ব ম্যান পাওয়ারকে এখন না, একটা সমাবেশ শরীফ- হচ্ছে, আমরা শরীফ ভাই announcement করলাম। হাসছে কেন? শরীফ ভাই সেখানে বলতে একটা পারবে। গণস্রোতের আমি অনেক ডাক্তার মানুষ আহাদ, আসবে। আপনি একটু বলবেন যে একটা প্রোগ্রাম যখন অনুষ্ঠান হয় কোনো জায়গায়, ঢাকার বাইরে গিয়ে, সেই সিলেটে গিয়ে সেই অনুষ্ঠান করতে টাকা পয়সা লাগে, হ্যাঁ, ফান্ড লাগে। জামাতের মতো প্রতিষ্ঠান দল ছাড়া আপনারা ইন্ডিভিজুয়ালি এগুলো ইয়ে করতে পারছেন? আচ্ছা, আমি যদি কথা বলি, আমি তো দিনাজপুর 5 থেকে ইলেকশন করেছি, 4,500 ভোটে হেরেছি, এবং ওইখানে আমাদের জোট ছিল। এবং আমাদের এখন যে প্রোগ্রামটা হয়েছে, আমার 2টা উপজেলা ছিল, একটা উপজেলায় প্রোগ্রাম হয়েছে, এখন আমাদের প্রার্থী ছিল। আমি আসলে কিভাবে এটা অ্যারেঞ্জ করেছি, তাহলে পুরো একটা ফরম্যাট বুঝতে পারবেন। ওইখানে আমাদের না, সেটা তো নির্বাচনের সময়। না, নির্বাচন সময় না, আমি তো লাস্ট এই যে জুলাই পদযাত্রাও হয়েছে আমার আসনে দিনাজপুর এইখানে কি ফুলবাড়িতে। ওপেন মানুষের কাছ থেকে টাকা চেয়েছেন? না, ওপেন মানুষ না, আমাদের যারা পছন্দ করে আমাদেরকে, আমাদের যারা গুরুজন আছে, ওখানে শিক্ষক আছে, ডক্টর আছে, বিভিন্ন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমরা বলেছি যে আমাদের আসলে এরকম জুলাইয়ের আমরা একটা পদযাত্রা প্রোগ্রাম করব, যদি আপনারা মনে করেন
যে কন্ট্রিবিউশন করা দরকার আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন। এইভাবে আমরা নিজেরা টাকা দিয়েছি, আমাদের যারা দলীয় কর্মী আছে তারা টাকা দিয়েছে, এবং আমাদের যারা সুদী আছে তারা টাকা দিয়েছে। এভাবে কিন্তু প্রোগ্রাম হয়েছে। তাহলে আমার তো এই জিনিস কিভাবে আসলে এই বক্তব্য যে গাড়িতে 20 লাখ টাকার মালামাল ছিল, লুট হয়েছে? ঠিক আছে, 5 লাখ মালামালটা টাকার দেখেন, নগদ cash, এখন হ্যাঁ। আমাদের এই ফোন, একটা আইফোন 1.5 লাখ টাকা কিন্তু দাম, 10টা এরকম ফোন গেলে কিন্তু 15 লাখ টাকা হয়। এই সেন্সে আপনি তো বলতেই পারেন ওখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে, ওই সময় অনেকের ফোন ছিনতাই গাড়িতে হয়েছে। থাকা এনসিপি সব নেতারা আইফোন ব্যবহার করে না, আমি শেষ করি। মালামাল বলেছে, দেখেন না। আমাদের কিন্তু ক্যামেরা ছিল অনেকগুলো, আমাদের যে এখানে সোশ্যাল মিডিয়া টিম ছিল, ফটোগ্রাফার ছিল, তাদের কাছ থেকে ক্যামেরা ভেঙেছে, লুটপাট করেছে, ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। একটা ক্যামেরার দাম কত? না, একটা গাড়ি 15-20 লাখ টাকা। একটা গাড়ি আপনি অনেক মানে একটা বড় গাড়ি শোনাচ্ছেন, ভাঙার কিন্তু দেখলাম, কিন্তু একটা গাড়িতে মানে এনসিপির যদি 10 জন থাকে, 10 জনের হাতেই আইফোন থাকে। না, আমাদের ওই গাড়িটাতে আক্রমণ হয়েছে, ওই গাড়িটা আপনি পিছনে দেখেছেন কিনা ফটোটা, ওইখানে কিন্তু আমাদের লাগেজ ছিল, এবং লাগেজগুলোতে এই দামি দামি মালামালগুলোই ছিল, ক্যামেরা ছিল, ক্যামেরা সেটআপ ছিল। এবং মানে আমি জানি না এক্স্যাক্টলি আসলে এই স্টেটমেন্ট আমি এখানে এসে নতুন শুনলাম যে কি মানে, যেহেতু আমি জানি না, আমি স্পেসিফিক বলতে না, পারছি না, আপনি দেখতে পারেন, কিন্তু আমার কাছে আমাদের আছে। এখানে যেটা স্পেসিফিক করে বলা হয় যে 20 লাখ টাকা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে এখন আচ্ছা। একটা ক্যামেরারই অনেক দাম। 5 লাখ টাকা চলে যায় একটা ক্যামেরা সেটআপ করতে। আচ্ছা, পরিষ্কার। আমি শরীফের একটু 10 সেকেন্ড নেই। যেভাবে time নাই, পথযাত্রা 10 সেকেন্ড। না, যেভাবে পথযাত্রা শুরু হয়েছে, আমি এনসিপি ভাইদেরকে খুব মানে আপনাদের জন্য দোয়া থাকলো এবং সহযোগিতা থাকবে। আমাদের জাতীয় দল থেকে আমরা চাবো যে কোনো আবরণের মধ্যে কোনো ব্রেকেট বন্দি হয়ে আপনারা নিজস্ব সত্তা নিয়ে আগামীতে এই পথযাত্রাটাকে সাকসেস করেন। আচ্ছা, এবং শরীফ ভাই। আচ্ছা, আমি একটা এককভাবে election বলি এক মিনিট, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই ধরনের কর্মসূচি হওয়া দরকার, কর্মসূচি হওয়া ভালো। তবে আমি যে আশঙ্কার কথা বলেছি যে বিএনপি কেন চায়, বিএনপি এটি চাইতে পারে কারণ বিএনপির সরকারের যে রাষ্ট্র পরিচালনায় যে ব্যর্থতাগুলো, এর ফলে যে জনমতটা তার বিপক্ষে চলে যাচ্ছে, এই মতামতটা কোনো না কোনো পোলের সাথে যে যুক্ত হবে। সেই ক্ষেত্রে তার যে প্রধান রাজনীতিতে যারা এখনো নিষিদ্ধ অবস্থায় আছে, সেদিকে যদি না গিয়ে এটি যদি এনসিপির দিকে যায়, তাহলে বিএনপির রাজনৈতিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। সেকেন্ড হচ্ছে এনসিপির লিডারশিপের একটা বড় অংশ এসেছে কিন্তু বিএনপি পরিবার থেকে। আপনি খেয়াল করে দেখবেন অনেক নেতাই তাদের পরিবারের কেউ না কেউ বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আর একটা জায়গা হলো এই যে কথা বলার স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি, কিন্তু তার সাথে একটা কথা জিজ্ঞেস করি, আমি এনসিপির 50 জন নেতার নাম বলতে পারবো, কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা কেন আসে? আমি এখন পর্যন্ত আক্তার হোসেনের মুখ থেকে অশ্রাব্য বা অশ্লীল এই ধরনের কথা তো কখনো শুনিনি, কিন্তু আপনি আমার বাড়ির সামনে এসে গালাগালি করবেন এবং তারপরে বলবেন যে আপনি এর কথার ভেতর থেকে এটার কাউন্টার দেবেন। আমি আপনার বাড়ির সামনে গিয়ে গালাগালি করব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুটা যেখান থেকে করেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি তিনি তো সম্মানিত, এবং তার কাছ থেকে কেউ খুব কটূক্তি কথা এই ধরনের আলোচনা কার কাছ কেউ বলে না। তার নিয়ে একটা আলোচনা হচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হতে পারেন। হঠাৎ করে এনসিপির কেউ কথা বলল না, এই ভদ্রলোক বলে ফেললেন ওনার তো মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, উনি প্রেসিডেন্ট হবেন কেন? আচ্ছা, এই কথাটা কে বললেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে। আচ্ছা, তার মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো মন্ত্রী ছিলেন। আচ্ছা, সেটা নাই থাকুক, তিনি বাংলাদেশের তো একজন সিনিয়র সিটিজেন, রাজনীতিতে একটা সম্মানিত মানুষ। এই কথাটা কি এনসিপি কে বলার দায়িত্ব দিয়েছে, বা এনসিপির কি মানে সাংগঠনিক সিদ্ধান্ত, রিয়াকশনটা তার মুখ থেকে আসবে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি তার মুখপাত্র? এই যে কথাগুলো আপনি বলবেন এবং আপনি একটা পরিস্থিতি ক্রিয়েট করবেন, একটা হতে পারে যে আপনি এখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে পারেন, আর একটা হতে পারে যে আপনি কোনো ডিজাইনে কাজ করছেন হয়তো সরকারের সাথে, অথবা আপনি আলোচনায় থাকার জন্য নিজে নিজে এটা বলবেন, অথবা ভাইরাল থাকার জন্য বলবেন। হ্যাঁ, এর ভেতর থেকে আপনি যে পুরনো রাজনীতি, ওই যে ট্রাক দাঁড় করানোর রাজনীতি, এটাও যেমনি ভাবে সমর্থনযোগ্য না। আর আপনি বাক স্বাধীনতার নামে যাকে তাকে যেখানে খুশি সেখানে ফ্রি স্টাইলে কারোর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকতেই পারে। বিএনপির সবাই যে শুদ্ধ মানুষ আমি তা বলি না, কিন্তু আপনি প্রমাণ নিয়ে আসেন যে অমুক জায়গা থেকে চাঁদাবাজি করেছে, এই যে দেখেন আমার কাছে প্রমাণ আছে, অন্যরা আপনার পক্ষে দাঁড়াবে। অনেক ধন্যবাদ।